আশা করি সবাই জয়েন করতে পেরেছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো হচ্ছে আমরা কথা না বলে হচ্ছে পড়ায় চলে যাই। তোমরা তো বৃহস্পতিবারের ক্লাসটাতে কেউ থাকোই না, খুবই দুঃখজনক। একটা ক্লাস করবা বৃহস্পতিবারে বাসায় বসে, তো আসলে আর কিছু বলার নাই। নিজেদের ওকে ম্যাম। সুবিধাটা যদি নিজেরা না বোঝো তাহলে তার কিছু করার নাই, ঠিক আছে? তোমরা যদি অনলাইনে ক্লাসটা করো, সাথে সাথে আমাকে সমস্যাটা বলো, তোমাদের জন্য সুবিধা, আমারও ভালো লাগে যে টিচার হিসেবে যে না তোমরা কিছু, তোমাদের কিছু শিখাতে পারলাম। তো একটা ক্লাসে হচ্ছে দেখো 35-36 জন মেয়ে, সেখানে 10 জনও যদি ক্লাসে না পাই তখন আসলে অনেক খারাপ লাগে, ঠিক আছে? আর অনেকেই বাসায় ফোন দিলে বলে যে মোবাইল নাই, এটা নাই সেটা নাই, এগুলা বলে, কিন্তু রাস্তায় যখন বের হই তখন তো দেখি যে বাংলাদেশে স্মার্টফোন নাই এরকম কোনো লোক আমি দেখি না। তো যাই হোক, তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই আমরা। গত ক্লাসগুলোতে হচ্ছে তোমার এই পুরা ব্যাংকে একটা শ্রেণী বিভাগ পড়েছি প্রায় 2-3 ক্লাস ধরে। তারপরে আমরা 2টা কর্মপত্র পড়েছি। গত ক্লাসে আমরা একক ব্যাংক, শাখা ব্যাংক নিয়ে পড়েছি। তো আজকে বলেছিলাম যে আমি ব্যাংকিং ব্যবস্থাটা, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা যেটা, সেটা নিয়ে হচ্ছে ক্লাস নেব। তো আজকে আমরা ম্যাম, বলো। ম্যাম কর্মপত্র 4টা তো এইচডব্লিউ ছিল। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো এইচডব্লিউ ছিল। আচ্ছা, যে করেছে একটু বলো তো প্রথম পার্থক্যটা। সেদিন মনে হয় শুধু কে যেন ছিল ক্লাসে, নামটা ভুলে গেলাম। তুমি? ম্যাম আমি ছিলাম। হ্যাঁ, তুমি ছিলা। তো তুমি একটু বলো যে একক ব্যাংক এবং শাখা ব্যাংকের পার্থক্য তুমি কি কি লিখেছো? প্রথমটা লিখেছি একক ব্যাংকের কার্য অফিস একটি থাকে এবং শাখা ব্যাংকের একাধিক কার্য অফিস থাকে। ম্যাম, এটা কি হবে? ম্যাম, আপনাকে শুনতে পাচ্ছি না। কেউ কি ম্যামকে শুনতে পাচ্ছ? না, শুনতে পাচ্ছি না। না। আজকে হয়তো নেটের প্রবলেম। অনেক নেট প্রবলেম, অনেক। আজকে নেট না, আজকে জুমের প্রবলেম। বলো। ও আচ্ছা ম্যাম, ফার্স্টটা বলেছিলাম। হ্যাঁ, একটু বলো। আমার না আজকে নেটওয়ার্কটা স্লো, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, কি বলছো? ম্যাম, ফার্স্টটা বলেছিলাম একটি অফিস থাকে একক ব্যাংকে আর শাখা ব্যাংকে একাধিক অফিস থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে? তারপরটা ছিল একক ব্যাংকের কার্য এলাকা সীমিত এবং শাখা ব্যাংকের কার্য এলাকা বৃহৎ। হ্যাঁ, এই তো ভেরি গুড। এরপরে? তারপর একক ব্যাংকে ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানের সুবিধা দেয় একক ব্যাংক, আর শাখা ব্যাংক বৃহদায়তন প্রতিষ্ঠানে সুবিধা দেয়। হ্যাঁ। আর কি লিখেছো? আর ছিল একক ব্যাংকের প্রত্যক্ষ সম্পর্ক ভালো আর শাখা ব্যাংকের প্রত্যক্ষ সম্পর্কের অভাব লক্ষ্য করা যায়। প্রত্যক্ষ সম্পর্ক বলতে এটা হচ্ছে গ্রাহকের সাথে প্রত্যক্ষ ব্যাংকের। সম্পর্ক। হ্যাঁ, ব্যাংকের সাথে গ্রাহকের, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের লিখতে হচ্ছে, ব্যাংকের সাথে গ্রাহকের প্রত্যক্ষ সম্পর্ক হচ্ছে এক ব্যাংকের খুব ভালো, কিন্তু শাখা ব্যাংকে সে তুলনায় কম। আচ্ছা, তো আর কি লিখেছো? লিখেছি একক ব্যাংকে অধিক মূলধন গঠন করা যায় না, কিন্তু শাখা ব্যাংকে অধিক মূলধন গঠন করা যায়। আচ্ছা, আর তো আর কি লিখেছো? দেখো অনেক কিছু লেখা ছিল যায়, যেমন ধরো একক ব্যাংকের ব্যবস্থাপনা যেটা, সেটা তোমার হচ্ছে মূলত তোমার দক্ষ কম হয় শাখা ব্যাংকের তুলনায়, তাই না? কারণ শাখা ব্যাংকে যেহেতু বৃহৎ প্রতিষ্ঠান, শাখা ব্যাংকের আমরা গত ক্লাস দেখেছিলাম যে শাখা ব্যাংকের যে ব্যবস্থাপক আছে তারা মূলত তোমার দক্ষ বেশি হয়, কারণ বেশি পরিমাণে টাকা দিয়ে তাদেরকে নিয়োগ দিতে পারে। একক ব্যাংকের যেহেতু তোমার ফিনান্সিয়াল অবস্থাটা কম, সেজন্য ওদের ব্যবস্থাপনাটা অতটা দক্ষ হয় না। আচ্ছা, ভেরি গুড। তো এরকম করে অনেকগুলি এসে, শুধু 7টা না, চাইলে আমি অনেক দিতে পারি। যেমন একক ব্যাংকের কার্য পরিধিটা ছোট, শাখা ব্যাংকের কার্য পরিধিটা বড়। তারপর হচ্ছে একক ব্যাংক তোমার দেশের অর্থনৈতিক উন্নয়নে তুলনামূলক কম ভূমিকা রাখে শাখা ব্যাংকের তুলনায়। তারপরে আমরা দিতে পারি একক ব্যাংকের তোমার হচ্ছে যে
কর্মসংস্থান সৃষ্টিতে যে ভূমিকা সেটা তোমার শাখা ব্যাংকের তুলনায় কম। তো এরকম করে আমরা শুধু 7টা না 9, 10টা, 11টা অনেক কিছু দিতে পারি। তো এটা শিখার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি আমাদের জ্ঞান এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় আমাদের একক ব্যাংক এবং শাখা ব্যাংক নিয়ে প্রশ্ন আসে, যাতে আমরা এটা সুন্দরভাবে দিতে পারি। আচ্ছা, ভেরি গুড। যে করেছো তাকে ধন্যবাদ। এর আগেও ও বাকি কর্মপত্রগুলো করেছে এবং হয়েছে ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে। তো আমরা এখন তাহলে, যেহেতু গত ক্লাসের এই পড়াটা হয়ে গিয়েছে, আমরা এখন বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থাটা সেটা নিয়ে একটা আলোচনা করব আজকের ক্লাসে। এখন দেখো, আমাদের দেশে যে ব্যাংকিং ব্যবস্থা সেটা হচ্ছে আসলে যে ব্যাংকিং ব্যবস্থা, যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, সেই তুলনায় কিন্তু আমাদের দেশে ব্যাংক অনেক বেশি ব্যাংক। আমাদের দেশে যে উন্নয়নশীল ব্যাংক দেশ, সেই তুলনায় আমাদের ব্যাংকের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো সেই দিক থেকে কিন্তু আমরা অনেক আগায় আছে। আমাদের দেশে অনেক বিদেশি ব্যাংক আছে, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে ব্যাংক আছে, ইসলামিক ব্যাংক আছে। তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের মূল আলোচনাটা, ঠিক আছে? তো এখানে আমার বইটা, একটা জিনিস খেয়াল করো, আমার বইটা তো পুরনো, তোমাদের কাছে নতুন বই। আমার হচ্ছে তোমাদের আগের বছরের বই। সেখানে 2015 সালের জানুয়ারি পর্যন্ত একটা ব্যাংকিং ব্যবস্থার হিসাব তুলে ধরা হয়েছে। এখন তোমাদের বইতে যদি আপডেটটা হয়, তোমরা অবশ্যই আপডেটটা পড়বা, ঠিক আছে? আমি আমার বই অনুযায়ী পড়াচ্ছি, সেটা হচ্ছে 2015 সালের জানুয়ারি পর্যন্ত। তো এখানে তোমরা দেখবা আমাদের বইতেও একটু দেওয়া। তোমাদের বই তো এটিক দেওয়া না, তাহলে তো আমাদের মিলে যাবে, তাহলে অসুবিধা হবে না। তো আমরা হচ্ছে তোমার অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। অপর পৃষ্ঠায় যে আমরা দেখব যে, আচ্ছা দুজন আছে, একটু জয়েন করিয়ে নিই। যে আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা আসলে কি রকম, ঠিক আছে? আচ্ছা দেখো, আজকে বললাম না নেটের সমস্যা হচ্ছে, শেয়ার হতেও টাইম লাগছে। আচ্ছা, তো এখন একটু আমরা দেখি যে আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা কি রকম। দেখো, বাংলাদেশের ব্যাংকিং কাঠামো, এখানে প্রথমেই একটা দিয়ে আছে যে একটি কেন্দ্রীয় ব্যাংক। আমাদের দেশে আসলে কেন্দ্রীয় ব্যাংক একটাই, এবং ওয়ার্ল্ডের সব দেশেই কেন্দ্রীয় ব্যাংক একটা থাকে। এরপর দেখো, কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 56টি। আমরা যারা ব্যাংকের শ্রেণী বিভাগ পড়েছি তারা কিন্তু এগুলো বুঝতে পারছি যে তালিকাভুক্ত ব্যাংক কি, আমাকে নতুন করে বলার প্রয়োজন নেই। তো 56টি ব্যাংক হচ্ছে তালিকাভুক্ত। এগুলো আমাদের এমসিকিউতে আসে যে আমাদের দেশে তালিকাভুক্ত ব্যাংক কয়টি। এখন দেখো, এই 56টির মধ্যে সরকারি হচ্ছে তোমার 6টা, ঠিক আছে? তো বাকি 50টা একটু হিসাব দেখি আমরা। সরকারি বিশেষায়িত 2টি, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 39টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টি, ঠিক আছে? তো এই বিশেষায়িত ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংক কি, এগুলো অলরেডি আমাদের সব পড়ানো হয়ে গিয়েছে। এখন দেখো, এই যে 39টি যে বেসরকারি ব্যাংক আছে, এর মধ্যে সাধারণ ব্যাংক হচ্ছে 31টি, আর 8টি হচ্ছে আবার তোমার ইসলামিক ব্যাংক। এখন ইসলামী ব্যাংক জিনিসটা কি? যেই ব্যাংকগুলো ইসলামী শরিয়া বা ইসলামের যে অর্থনৈতিক নিয়মগুলো আছে সেই নিয়ম মেনে চলে, সেটাকে আমরা আসলে ইসলামী ব্যাংক বলি। ইসলামে তোমার সুদটাকে হারাম করা হয়েছে। তো ম্যাক্সিমাম ব্যাংকে তো তোমার সুদ নিয়ে তোমার হচ্ছে কাজ করে, সেটা জানি। তো ইসলামিক ব্যাংকের সুদ নেওয়ার ধরনটা হচ্ছে আলাদা। ওরা এটাকে সুদ বলে না, ওরা হচ্ছে মুনাফা বলে, ঠিক আছে? এবং সুদ আর মুনাফা, মিস ওনারা সুদ দেয়ও না নেয়ও না। না, আমি সেটাই বুঝাই দিচ্ছি। ওরা সুদ শব্দটা এখানে ইউজ করে না, সুদের জায়গায় এটা মুনাফা। হ্যাঁ বলো। মিস, এখানে আমাদের বইতে স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 41টি দেখতেছি আমাদের বইতে। আচ্ছা, 41টি। আমরা একটু হিসাব করে তো দেখি। 41 আর 8, 41 আর 8 কত হয়ে যায় আমাদের? 49, ঠিক আছে? 49, তাহলে তো আমাদের 49টি হয়ে যায়। উপরে কি এখানে 49 দিয়েছে? দেখো তো তোমাদের বইতে। ম্যাম, এখানে 41 দিয়েছে। 41 দিয়েছে? জি ম্যাম।
উপরে মানে স্থানীয় বাণিজ্যিক ব্যাংক দিয়েছে তোমার, যেখানে আমার আর বইতে আছে 39, সেখানে তোমাদের জি বইতে ম্যাম, কত? এখানে 41 লেখা 39-এর জায়গায়। আচ্ছা, তাহলে আমি সেটাই বলছি, তোমাদের বইটা তো যেহেতু নতুন, তোমরা তোমাদের বইটাই পড়বা। আমাদের সংখ্যাগুলো দরকার হচ্ছে Okay, ma'am. এমসিকিউর জন্য, ঠিক আছে? সংখ্যাগুলো তোমাদের বইটাই পড়বা, আমার বইটা পুরনো, আমারটা পড়বা না, তো সেটা বলেই দিলাম। তো এরপরে Okay, ma'am. দেখো যেটা বলছিলাম, ইসলামী ব্যাংক, একজন প্রশ্ন করেছিল ইসলামী ব্যাংক জিনিসটা কি। ইসলামী ব্যাংকে হচ্ছে তোমার মুনাফা সুদের মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে তুমি যদি কোনো কিছু ফিক্সড করে দাও, যেমন তোমাকে আমি 8% দিব, তোমাকে 10% দিব, এরকম ফিক্সড হয়ে গেলে সেটা সুদ হয়। কিন্তু তুমি যদি কিছু ফিক্স না করো, তুমি ব্যবসা করো, মানে তুমি যদি আমাকে বলো যে না মিস আমি আপনাকে ফিক্স কিছু দিব না, আমি আপনার টাকা নিয়ে ব্যবসা করব, ব্যবসা করার পরে আমি একটা মুনাফা করব, ওই মুনাফার একটা অংশ আমি আপনাকে দিব, সেটা হতে পারে 10%, সেটা হতে পারে 8%, সেটা হতে পারে 5%, আবার সেটা নাও হতে পারে। তো ইসলামিক ব্যাংকের ব্যবস্থাটাও এরকম, ওরা ফিক্সড কোনো রেটে তোমাকে প্রমিস করবে না যে এত রেটে তোমাকে সে সুদ দিবে, ঠিক আছে? সে তোমাকে একটা মুনাফা দিবে, সেটা তোমার হচ্ছে যে ভ্যারি করে, ঠিক আছে? ইসলাম মুনাফাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। তো ওই কনসেপ্ট থেকে আসলে ইসলামী ব্যাংকগুলো পরিচালিত হয়। যদিও এটা নিয়ে অনেক ধারণা মতবাদ অনেক কিছু আছে, তো আমরা এইটুকুই এখন শিখে রাখলাম যে আমাদের দেশে ইসলামী বাণিজ্যিক ব্যাংক আছে যেগুলো, সেগুলো এই নীতিটা মেনে চলে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে বিদেশি ব্যাংক আছে 9টি। বিদেশির মধ্যে হচ্ছে একটা সাধারণ বাণিজ্যিক ব্যাংক, একটা আবার বিদেশি ব্যাংকের মধ্যে একটা আহ, ইসলামী ব্যাংক আছে। আর তফসিল বহির্ভূত ব্যাংক, তফসিল বহির্ভূত মানে হচ্ছে যেগুলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন না, ঠিক আছে? এরকম ব্যাংক আবার দিয়েছে এখানে 5টি। তো সেখানে দেখো 5টি ব্যাংক, যে বাংলাদেশ সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। তো এই হলো আমাদের দেশের ব্যাংকিং কাঠামো, মানে আমরা কিন্তু ওভারঅল আমাদের দেশের একটা ব্যাংক সম্পর্কে এখানে ধারণা পাচ্ছি, ঠিক আছে? তো এখন দেখো নিচে এসে কতগুলো আহ বলেই দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার তালিকায় বিভিন্ন ব্যাংক সংক্রান্ত তথ্যগুলি, তারপর দিয়ে বলেছে যে 31 ডিসেম্বর 2015, তার মানে এটা সময়ের সাথে সাথে কিন্তু এই তথ্যটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? ব্যাংকের সংখ্যা বাড়তে পারে, ব্রাঞ্চের সংখ্যা বাড়তে পারে, তাদের মূলধনের সংখ্যা বাড়তে পারে। এই যে এত বড় একটা ছক দেওয়া, এটা থেকে তো আসলে আমাদের তেমন প্রশ্ন হয় না, ঠিক আছে? তো কেন হয় না? কারণ এতগুলো তো আমাদের আসলে মনে রাখা সম্ভব না। তো কিছু কিছু জিনিস একটু আমাদেরকে জেনে রাখা উচিত, যেখান থেকে আমাদের প্রশ্ন হয়। যেমন একটু আমরা দেখি, সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হচ্ছে আমাদের দেশের সবচাইতে বড় বাণিজ্যিক সরকারি ব্যাংক, ঠিক আছে? তো সোনালী ব্যাংক যেহেতু আমাদের দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক সরকারি ব্যাংক, এটা সম্পর্কে তথ্য আমাদের এমসিকিউতে চলে আসে। যেমন আসে যে সোনালী ব্যাংকের শাখা, বর্তমান শাখার সংখ্যা কত? এখানে আছে 1207। তাও একটু খেয়াল করে, এটা কিন্তু মার্চ 2016 পর্যন্ত, এখন কিন্তু শাখা বেড়ে গিয়েছে। তোমার বইতে যেই সংখ্যা আছে তুমি সেটাই দিবা, তোমার উত্তরে হবে তোমার টিচাররা সেই তোমার বই দেখেই প্রশ্ন করবে, তো তোমাকে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এইটা আমরা দেখে রাখবো যে সোনালী ব্যাংক যেটা 1972 সালে গঠন করা হয়েছে, আর এটার শাখার সংখ্যা কত, এই তহবিলের সংখ্যা, তারপরে তোমার সঞ্চিত তহবিলের সংখ্যা, এগুলো আসলে আমাদের কারো পক্ষে মনে রাখা সম্ভব না, এবং এগুলো আমাদের আসেও না পরীক্ষায়, ঠিক আছে? এরপরে দেখো আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে যে আমাদের দেশে যে রাষ্ট্রীয় মালিকানাধীন 5টা ব্যাংক আছে, সেই 5টা ব্যাংকের নাম আমাদের অ্যাজ এ কমার্সিয়াল স্টুডেন্ট প্রত্যেককে জানা উচিত। মানে এই 5টা ব্যাংক হচ্ছে আমাদের সরকারের ব্যাংক: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ঠিক আছে? তো সোনালী ব্যাংক সহ মোট হচ্ছে 6টা। এই 6টা ব্যাংকের নাম একটু আমরা মনে রাখবো, যে অনেক সময় কি হয় আমাদের যখন ভাইবা হয় তখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে রাষ্ট্রীয় মালিকানাধীন বা সরকারি কয়েকটা বাণিজ্যিক ব্যাংকের নাম বলো, বা তোমাকে বলতে পারে যে সরকারি মালিকানাধীন কয়টা বাণিজ্যিক ব্যাংক আছে।
তো তোমরা বলতে পারো মিস আমাদের কি এসএসসি তে ভাইবা হবে? আমি তো শুধু এসএসসির জন্য বলছি না, যখন আমাদের অ্যাডমিশন টেস্ট হবে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে, তখন আমাদের এখান থেকে প্রশ্ন করবে, ঠিক আছে? তো সেজন্য আমরা মনেও রাখবো যে আমাদের দেশে যে এই কয়টা ব্যাংক হচ্ছে সরকারি, ঠিক আছে? তো এরপরে দেখো যেই বিশাল একটা ছক আছে, আসলে ওইটা কার ম্যাম, কাছে? বলো। মিস, ব্যাংকগুলোর ওই যে তারিখ সাল এগুলা কি লাগবে? না না, লাগবে না, আমি শুরুতেই বলে দিয়েছি এটা আসলে কারো ওকে ম্যাম। পক্ষেই মনে রাখা সম্ভব না। শুধু কি পড়তে বলেছে যে সোনালী ব্যাংকের ব্যাংকগুলোর নাম। গঠনটা, হ্যাঁ, আর ব্যাংকগুলা এই যে তোমার যেই তফসিল বহির্ভূত ব্যাংকগুলোর নাম একটু দেখবো, আর সরকারি জি বাণিজ্যিক ম্যাম। ব্যাংক যে 6টা আছে এই 6টা একটু দেখবো। আর বাকি শুধু আমরা এই যে নিচে এই ছকটা শুধু সংখ্যাগুলা মনে রাখবো। আর এই নিচের ছকের থেকে আমাদের কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র আমরা সোনালী ব্যাংকেরটা পড়বো, ঠিক আছে? ওকে ম্যাম। আর বাদ বাকি এতগুলো আমি নিজেই তো পারি না, তোমাদের কি করতে হবে? ওগুলো কি আমার মনে থাকবে বলো? বেসিক ব্যাংক কত সালে হয়েছে, এর মূলধন কত, এর সঞ্চিত হয়ে কত, এটা আমাদের জন্য দরকার নেই। কিন্তু আমরা একটু দেখবো, আমাদের চোখের সামনে থাকলে আমাদের মানে ভালো লাগবে যে আমরা দেখতে পারলাম যে আমাদের দেশে এতগুলা ব্যাংক আছে, এদের এই অবস্থা, ঠিক আছে? তাহলে এই টপিক থেকে আমাদের আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, শুধু এই যে আমরা এগুলা একটু এমসিকিউর জন্য করে নিব, যেটা এখন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই ছকের এই সংখ্যাগুলো একটু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের এই টপিকটা আসলে কমপ্লিট। এখান থেকে আমাদের এমসিকিউর প্রশ্নই হয়, সিকিউর প্রশ্ন আমাদের হয় না, ঠিক আছে? এখান থেকে শুধু আমাদের এমসিকিউর প্রশ্নই হয়। তাহলে আশা করি তোমরা এই টপিকটা সবাই বুঝতে পেরেছো। এটা আসলে বোঝার কিছুই নেই, বুঝতেই পারছো, তখন আসলে মুখস্থ করতে হবে। তো এই কষ্ট করে আমাদের যেগুলা এই সংখ্যাগুলো আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যে টপিক সেটাতে চলে যাই। এটা দেখো, পরবর্তী টপিক আমরা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান। এরপরে দেখো হচ্ছে যে আমাদের যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, তো হচ্ছে যে আমরা তো ব্যাংকিং ব্যবস্থার কাঠামোটা দেখলাম, এখন যেটা আছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণের বিধানটা। তো নিয়ন্ত্রণের বিধানে আমি একটা জিনিস খেয়াল করবো যে মানে আইনটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, যে আমরা কোন আইনে আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা নিয়ন্ত্রণ হয়, ঠিক আছে? তো আমাদের ব্যাংকটা নিয়ন্ত্রণের জন্য 1991 সালে একটা আইন পাস হয়েছে। তো এই 1991 সালের আইন অনুযায়ী কিন্তু আমাদের দেশের ব্যাংকগুলা নিয়ন্ত্রণ হয়। বলেছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান, বিধান বলতে এখানে আইনকে বোঝানো হয়েছে। তো দেখো বলেছে একটা দেশের অর্থনীতির জীবনী সত্যি হলো ব্যাংক। ব্যাংককে ঘিরেই একটা দেশের অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। মানুষ তার অর্জিত অর্থ সম্পদ নির্দ্বিধায় যেমনি ব্যাংকে গচ্ছিত রাখে, তেমনি ব্যাংক দেশের জন্য প্রয়োজনীয় মূলধন গঠন করে শিল্প ও বাণিজ্যে তা সরবরাহ পূর্বক দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে সহায়তা করে। তো এগুলো তো আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে একটা ব্যাংকের গুরুত্ব কত বেশি, এবং আমরা ব্যাংক প্রতিষ্ঠানটাকে অনেক বেশি আস্থা এবং বিশ্বাস করে আমাদের কষ্টে অর্জিত টাকাটা ব্যাংকে জমা রাখি। তাহলে এত বিশ্বাস আমরা যে প্রতিষ্ঠানটাকে করছি সেটা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই দেশে একটা আইন থাকে, এবং সব দেশে এই আইন আছে। বাংলাদেশেও এই আইনটা আছে। বাংলাদেশে আইনটা হচ্ছে তোমার, এর আগেও ব্রিটিশ আইনে চলতো, কিন্তু 1991 সালে বাংলাদেশে এই উদ্দেশ্যে ব্যাংকিং কোম্পানি আইন চালু করা হয়েছে। তাহলে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ব্যাংকিং কোম্পানি আইন কত সালের, বা কত সালের আইন অনুযায়ী বাংলাদেশের ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে? এছাড়া কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রক হিসেবে এই আইন যথাযথ প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে সরকারের মুদ্রানীতি, ঋণ দান ও বিনিয়োগ নীতি, উন্নয়ন নীতি ইত্যাদি বাস্তবের জন্য বিভিন্ন কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নে সবসময় সচেষ্ট রয়েছে। তার মানে একটা জিনিস খেয়াল করো যে
1991 সালের যে আইনটা আছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক প্রতি বছর বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করে আমাদের যে ব্যাংক ব্যবস্থাটা আছে সেটাকে পুরাটাকে নিয়ন্ত্রণ করে। আমরা কি শিখলাম? মূল কথা দুইটা। একটা দেশের তো অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্বগুলো দিয়ে একটা ভূমিকা দেওয়া হয়েছে এই পর্যন্ত, এটা আমরা সবাই জানি। আমাদের মনে রাখতে হবে দুইটা বিষয়। আমাদের দেশে 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইন দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে এই আইনটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকগুলি দেশের যে আমরা যে 56টা ব্যাংক দেখলাম, এই 56টা ব্যাংকই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করছে এই 1991 সালের আইন অনুযায়ী। ঠিক আছে? তাহলে আমরা একটু আইনটা কি আছে একটু দেখে নিই। আচ্ছা, এখন দেখো। মিস, হ্যাঁ, বলো। কেন্দ্রীয় ব্যাংকের থেকে সবগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ মানে বিভিন্ন আইন আসে না? না, আসলে মানে কেন্দ্রীয় ব্যাংক আইনটা হচ্ছে তোমার 1991 সালের আইন, কিন্তু প্রতি বছর ওই আইন অনুযায়ী কিছু নীতি কেন্দ্রীয় ব্যাংক নেয়। যেমন কতটুকু ঋণ নিবে, কতটুকু ঋণ একটা ব্যাংক কিন্তু চাইলে কাউকে কোটি কোটি ঋণ দিয়ে দিতে পারে না। এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয় যে তুমি কি পরিমাণে ঋণ সর্বোচ্চ দিতে পারবা, কি পরিমাণে টাকা তুমি জমা রাখতে পারবা, এই মুদ্রা নীতি, ঋণ নীতি, কি পরিমাণে টাকা তুমি ইনভেস্ট করতে পারবা, এই সব কিছু কেন্দ্রীয় ব্যাংক যেটা বলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সেটাই করতে হয়। এবং এগুলা এই যে ওকে ম্যাম। যাবতীয় তদারকির দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। তো এটাই 1991 আইন অনুযায়ী প্রতি বছর বছর চেঞ্জ করে কেন্দ্রীয় ব্যাংক। ম্যাম, কিভাবে এই বছর চলবে বা কিভাবে এই নীতিটা, ঋণ কি এবছর বেশি হবে নাকি ঋণ এবছর কম হবে, এগুলা সব কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে দেয়। আচ্ছা, এখন দেখো ব্যাংকিং ম্যাম, কোম্পানি আইন 1991 সেটা একটু আমরা দেখি। ম্যাম প্রেজেন্ট কোথায় দিব, চ্যাট বক্সে? হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে রাখো। আর আমি কি করি, তোমাদের এই যে প্রত্যেকের যে পার্টিসিপেন্ট আছে না, সেটা স্ক্রিনশট আমি রাখি। তোমার চ্যাট বক্সে দিয়ে রাখো, আমি ওকে ম্যাম। স্ক্রিনশট নিয়ে রাখি। আর বুঝতেই পারছো তোমাদের অ্যাটেন্ডেন্সের নাম্বার কিন্তু আমিই দিব, ঠিক আছে? আর তোমরা আমার ক্লাসেই অ্যাটেন্ড থাকো না, এটা খুবই হচ্ছে। ম্যাম আসলে লাস্ট অনেক দিন আপনার ক্লাসে আমি জয়েন করতে পারিনি, প্রবলেমে ছিলাম। মাইগ্রেনের প্রবলেম আছে তো, মাইগ্রেন সাইনোসাইটিকের, তো সিক ছিলাম আর কি। আচ্ছা, অসুস্থতার উপরে তার কোনো কথা নেই। ধরো তোমার না একা আমি কষ্ট শুনলাম যে তুমি অসুস্থ ছিলে, অসুস্থ হলে আমরা কাউকে বলি না যে জোর করে তুমি ক্লাস করো। কিন্তু যারা সুস্থ আছে, একটা ক্লাস বাসায় দেখো কত রিল্যাক্সে বসে, আমরা শুয়ে বসে কত সুন্দরভাবে ক্লাসটা আমরা করতে পারছি। মাত্র 3টা ক্লাস, একটা খাতা কলম বই নিয়ে বসে, আমার তো মনে হয় যে এতটা বোর হওয়ার কিছু নেই। এখন তো আমরা করোনার কারণে বন্দি, কিছু করার তো নাই আমাদের, তাই না? আর করোনা কিন্তু মেয়েরা এখনো যায়নি। মানে আমি আমার নিজেকেই বলছি, আমি কিন্তু প্রচন্ড ঠান্ডাতে ম্যাম। সাফার করছি। এবং আমি শিওর যদি আমি এখন টেস্ট করে আমি পজিটিভ আসবো, কারণ আমার যে সাইন গুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো মিলে যাচ্ছে। এখন আমরা কলেজ খুলে গেলাম, আমার মাধ্যমে তুমি ছড়ায় গেলা, তোমার মাধ্যমে তোমার ফ্রেন্ড, এভাবে করে কিন্তু সরকার কিন্তু বুঝে শুনে কিন্তু তোমার হচ্ছে কলেজটাকে বন্ধ রেখেছে বা স্কুলটাকে। তো এই জন্য কি আমাদের পড়াশোনা বাদ দিয়ে দিলে চলবে না? তো আমাদের পরিস্থিতির কারণে নিজের দায়িত্বে নিজেদেরকেই পড়তে হবে। আচ্ছা, আমরা একটু পড়ি, কারণ আমাদের অলরেডি আজকে নেটওয়ার্কের কারণে অনেকটা সময় চলে গিয়েছিল। তো দেখো এই আইনটা জিনিসটা কি, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় আহ, সুষ্ঠু পরিচালনার স্বার্থে সরকার 1991 সালে যে নতুন আইন পাশ করে তাই ব্যাংকিং কোম্পানি আইন 1991 নামে পরিচিত। এই আইন বাংলাদেশ ব্যাংক ব্যবসার মুখ্য ভূমিকা রাখে। এখন এই আইনে কি কি জিনিস আছে দেখো, এতগুলা জিনিস তোমার পক্ষে মনে রাখা কখনোই সম্ভব না যে কি কি জিনিস আছে, কিন্তু আমরা মূল মূল জিনিসগুলো কি কি আইনে আছে সেটা দেখো। বলেছে যে ব্যাংক কোম্পানি ব্যবসা বা কার্যগুলি, মানে ব্যাংক কোম্পানি কি কি ব্যবসা করবে বা কি কি কাজ করবে সেটা ওই আইনে লেখা আছে। ব্যাংক কোম্পানি কর্তৃক কতিপয় নিষিদ্ধ ব্যাংকিং ব্যবসা, কি কি ব্যাংক মানে কি কি ব্যবসা করতে পারবে না। মোট কথা আমি সহজ কথাই বলি, একটা ব্যাংক কি কি কাজ করতে পারবে, কি কি কাজ করতে পারবে না, ঠিক আছে? এটা লেখা আছে এই আইনে। তারপরে লেখা আছে যে
ব্যাংকের লাইসেন্স কিভাবে নিতে হবে, লাইসেন্স কিভাবে বাতিল হবে, ঠিক আছে? দেখো এগুলো আমরা সহজ বাংলা ভাষায় মনে রাখবো। ন্যূনতম আদায়কৃত মূলধন ও সংরক্ষিত মূলধন, মানে একটা ব্যাংক কিন্তু তোমার চাইলেই গঠন করা যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ব্যাংক গঠন করতে হলে 500 কোটি টাকা ন্যূনতম মূলধন কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে দেন তোমাকে ব্যবসা করতে হয়। এই যে 500 কোটি টাকাটা নির্ধারণ হয়েছে, এটা যে ন্যূনতম মূলধন, এই যে এগুলা কিন্তু সব আইনেই বিষয়গুলো বলা আছে, ঠিক আছে? তো এই যে তারপরে দেখো যে সংরক্ষিত তহবিল সম্পর্কিত বিধান, মানে একটা ব্যাংকে কি পরিমাণে সংরক্ষিত তহবিল বাধ্যতামূলকভাবে রাখা লাগবে। তো সংরক্ষিত তহবিল তো জিনিসটা কি, আমরা কমার্সের মোটামুটি সবাই জানি যে নিট মুনাফার যে অংশটা আমরা খরচ না করে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য রেখে দেই, সেটাকে বলি আমরা সংরক্ষিত তহবিল। তো ব্যাংকিং কোম্পানি আইন এই সংরক্ষিত তহবিল কতটুকু রাখতে হবে সেটাও বলে দিয়েছে ব্যাংকের ক্ষেত্রে। এরপরে দেখো বলেছে যে ঋণ ও অগ্রিম প্রদানের উপরে বাধা নিষেধ। তো ঋণ এখন কাকে তুমি ঋণ দিবা, কাকে তুমি ঋণ দিবা না, এটা নিয়েও কিন্তু একটা নিয়ম নীতি আছে। যেমন দেখো ব্যাংক কি চাইবে, ব্যাংক চাইবে কি যার বেশি টাকা আছে তাকে ঋণ দিবে। একটু উদাহরণ দেই, যেমন ধরো আমি ধরো এসিআই কোম্পানির মালিক, আমার কাছে যে ব্যাংক বসে আছে যে আমার কাছ থেকে ঋণ নেন, ঋণ নিয়ে ব্যবসা করেন। আর ধরো আমারই বোন, সে কিছু করছে না, সে বেকার, তার ঋণের দরকার, কিন্তু ব্যাংক তাকে ঋণ দিবে না। তো এই ব্যাংকিং কোম্পানি আইন যদি না থাকতো, তাহলে ব্যাংক শুধু আমার মতো এসিআই কোম্পানি মালিকদেরকেই ঋণ দিত, আর আমার বোনের মতো বেকার বা সত্যিকারের অর্থের প্রয়োজন তাদেরকে ঋণ দিত না। তো এই কারণে ঋণ এবং অগ্রিম প্রদানের উপরে বাধা নিষেধ সম্পর্কে যে বিষয়টা, সেটাও কিন্তু এই কোম্পানির আইনে আছে। তোমাদের কিন্তু পুরো আইনটা ডিটেলস দেয় না, এবং পুরো আইন তোমার পড়া লাগবে না, কারণ তুমি তো ল পড়ছো না, ঠিক আছে? এটা তুমি আবার কবে পড়বে বলো তো, যখন তুমি বিবিএ তে উঠবে, তখন তোমার বিজনেস ল নামক একটা সাবজেক্ট থাকবে, সেখানে তুমি এগুলা সম্পর্কে ডিটেল জানতে পারবে যে অনেক বিষয়গুলো। তো ওই সাবজেক্টটা আসলে কঠিনও, ল যেহেতু মনে রাখতে হয়, মুখস্থ রাখতে হয়। তো যাই হোক, তো এখন দেখো পরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে বলা হয়েছে যে খেলাপি ঋণ গ্রহীতার তালিকা প্রেরণ সম্পর্কিত বিধান। খেলাপি ঋণ কি, যারা ঋণ দিতে পারে না। ধরো তুমি 1 কোটি টাকা ব্যাংকের থেকে নিয়েছো, তোমার এই বছরই টাকাটা দেওয়ার কথা, কিন্তু এই বছরে তুমি টাকা দিতে পারলে না। তো এখন তুমি হয়ে গেলা কি ঋণ খেলাপি। ঋণ নিয়ে সময় মতো ঋণের টাকা না দিতে পারলে সেটাকে আমরা কি বলি, ঋণ খেলাপি। তো এই খেলাপি ঋণের পরিমাণ কিরকম, এটা কিভাবে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে, এগুলো সব বিধান এই 91 সালে ব্যাংকিং কোম্পানি আইনে দেওয়া আছে। তারপর অগ্রিম প্রদানের নিয়ন্ত্রণ, মানে আমরা যখন কাউকে অ্যাডভান্স দেই বা অগ্রিম দেই, সেটা কত দিব সেটারও তোমার নিয়ম আছে ব্যাংকের ক্ষেত্রে। নতুন পরিচালক নির্বাচন সম্পর্কে আইনের বিধান। একটা ব্যাংক চাইলে যাকে তাকে পরিচালক বানাতে পারে না। পরিচালক নির্বাচনটা কিভাবে হবে সেটারও একটা বিধান দিয়ে দিয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তার পদ পূরণ, ঠিক আছে? তারপরে পরিচালক পদের মেয়াদ, পরিচালক পদের শূন্যতা, পরিচালক কর্তৃক গৃহীত সুযোগ সুবিধা সম্পর্কিত বিধান, সাধারণ পরিচালক নিয়োগের বাধা নিষেধ, এগুলো সব মানে একটা ব্যাংকের পরিচালক পদ সংখ্যা কত হবে, কিভাবে নিয়োগ হবে, একটা ব্যাংকের পরিচালক কি কি সুযোগ সুবিধা হবে, তাকে কি 10টা গাড়ি দিবে নাকি একটা গাড়ি দিবে, কয় কোটি টাকা বেতন দিবে, এগুলো সব ব্যাংকিং কোম্পানি আইনে লেখা আছে, ঠিক আছে? এরপরে দেখো বলেছে যে ব্যাংক কোম্পানি হিসাব, ব্যালেন্স শিট, বিবরণপত্র, প্রতিবেদন সম্পর্কিত বিধিবিধান। আমরা অ্যাকাউন্টিং যখন করি, তখন ব্যাংকিং কোম্পানি হিসাব করি, ব্যালেন্স শিট করি, বিভিন্ন ধরনের বিবরণ করি, রিপোর্ট করি, এগুলো আসলে করাটা কিন্তু বাধ্যতামূলক। এগুলা কিন্তু এরকম না যে তোমার ইচ্ছা হলো তুমি পড়বা, ইচ্ছা হলো পড়বা না। ব্যাংকের এগুলা রিপোর্ট গুলো করাতেই হয়, এবং এগুলা কাকে দিয়ে করা হয়, কিভাবে অডিট করাবা, এই সব কিছু সম্পর্কিত একটা বিধান কিন্তু তোমার এই ব্যাংকিং কোম্পানি আইনে দেওয়া আছে। এছাড়া দেওয়া আছে দেখো বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকিং কোম্পানি ও তার খাতাপত্র এবং হিসাব পরিদর্শন এবং তদন্ত সম্পর্কিত বিধান। এই জিনিসটা একটু বলে দেই।
যেমন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে, তোমাদের মধ্যে যদি কেউ থাকে, তোমাদের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে জানতে পারবা তারা কি করে জানো, তারা অডিট করে। অডিট মানে হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভিজিট করে। যেমন ধর বাংলাদেশ ব্যাংকের একটা কর্মকর্তা সোনালী ব্যাংকে গেল, সোনালী ব্যাংকে যে তাদের যাবতীয় খাতাপত্র হিসাব এগুলো পরিদর্শন করে, তদন্ত করে যে তারা কি ঠিক মতো এই 1991 সালের আইন মেনে তারা ব্যবসা করছে কিনা। এই আইনটা আসলে বাস্তবায়নের দায়িত্বই হচ্ছে কার? বাংলাদেশ ব্যাংকের। তো এইগুলো আমাদের বিষয় খাতা খোতা এগুলো দিয়ে আসে উনি। হ্যাঁ, দিয়ে আসে এবং সশরীরে তোমার দিয়ে আসে না, ব্যাপারটা না তোমার। এখন তো আমাদের অনলাইন দেখা যায় কি দিন শেষে রিপোর্ট গুলো সব চলে যায় তোমার সামারি আকারে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এসেও তোমার ভিজিট করে, কারণ রিপোর্ট বা খাতাপত্র অনেক কিন্তু চেঞ্জও করা যায়। তো কেন্দ্রীয় ব্যাংকের অডিট টিম আছে, তারা কি করে ব্রাঞ্চে ব্রাঞ্চে যেয়ে এগুলোকে আবার ভিজিটও করে যদি তাদের সন্দেহ হয়, বা এটা তাদের একটা দায়িত্ব। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে যে ভিজিট করা তাদের কাজের একটা অংশ। কেন্দ্রীয় ব্যাংক তো ওকে ম্যাম। আমাদের মতো গ্রাহকদের জন্য কাজ করে না, তাই না? আমরা তো কেন্দ্রীয় ব্যাংকে যাই না। কেন্দ্রীয় ব্যাংক কাজ করে বাণিজ্যিক ব্যাংকের জন্য। বাণিজ্যিক ব্যাংকে যাবতীয় হিসাব নিকাশ তদারকি এগুলো দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। এগুলোতে তদারকি করছে সেটা 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী। ঠিক আছে, এরপরে দেখো এই আমাদের তো সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন কেটে যাবে। এরপরে যেগুলো আছে যে কিভাবে এই ব্যাংকিং পরিচালনা পরিষেবা বাতিল হতে পারে, হাই কিভাবে তোমার ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, এই যাবতীয় কিছুই তোমার এই আইনটার মধ্যে আছে। তো আজকে আমরা এইটুকুই পড়বো। আগামী ক্লাসে তোমরা আজকে আমরা যেগুলো পড়লাম সেগুলাই একটু পড়বো। আমি দুই একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তারপরে হচ্ছে আমরা দেখো আমার বইতে মার্ক করা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস ভেসেল। আগামী ক্লাসে আমরা ভেসেল নিয়ে আলোচনা করব, আর পড়া থাকবে আজকে ক্লাসের পড়াটুকুই। তাহলে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ইনশাল্লাহ। আগামী ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আগামী বৃহস্পতিবার সকাল 10টায় তোমাদের আমি হচ্ছে নেক্সট ক্লাসটা নিব। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থেকো আর আমার জন্য একটু দোয়া করে যেত আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই। ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।